হামের উপসর্গে আরো 6 জনের মৃত্যু। এরই মধ্যে ময়মনসিংহে মারা গেছে 4 জন, প্রাণহানি ছাড়িয়েছে 700। মাতৃপুষ্টির ঘাটতি বাড়াচ্ছে ঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা। অভিভাবকদের কাছে আমাদের এই নির্দেশ থাকবে যে ওভারক্রাউডিং এড়িয়ে চলবে। বাসায় যদি হামের উপসর্গ থাকে বাচ্চাটাকে একটু আলাদা করে রাখবে, পুষ্টিকর খাবার দেবে। খুলনা মেডিকেলে অগ্নিকাণ্ডের 1 মাসের বেশি সময় পরেও চালু হয়নি জরুরি অপারেশন থিয়েটার। সাধারণ ওটিতে চলছে কার্যক্রম, বিপাকে রোগী ও স্বজনরা। কুমিল্লায় আশঙ্কাজনকভাবে বাড়ছে অপরাধ। 9 মাসে 100 হত্যা, বেড়েছে ধর্ষণের ঘটনা। অপরাধ যারা করে তারা উৎসাহিত হয়ে গেছে, কারণ যে তারা ধরা খাচ্ছে না। পুলিশ প্রশাসনের কথা পাবলিক মানতেছি না। আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আলী গ্রেফতার। অন্য 2 আসামিকে খুঁজছে পুলিশ, জড়িতদের শাস্তির দাবি। যদি কইরা দেয় তাহলে খারাপ হইছে, তাহলে কাজটা ঠিক করছে না। এটা মানুষের কাজ করছেন, এটা অমানুষের কাজ করছেন। যদি পাগল না হয়, সুস্থ একটা কুকুরকে যে কোনো মানুষ হত্যা করতে পারে না, তার কোনো অধিকার নাই। রীতি ভেঙে এবার 6 মাস পর খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স। জমা পড়েছে 43 বস্তা টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। দুপুর পর্যন্ত গোনা হয়েছে প্রায় 12.5 কোটি টাকা। আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। হামে মৃত্যুর মিছিল থামছে না কিছুতেই। গত 24 ঘন্টায় হাম উপসর্গে 6 শিশুর প্রাণ গেছে। এ নিয়ে গত 15ই মার্চ থেকে হামে মোট 708 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় ময়মনসিংহে মৃত্যু হয়েছে 4 শিশুর। এছাড়া ঢাকা ও খুলনায় মারা গেছে 2 জন। এই সময়ে হাম ও উপসর্গে নতুন আক্রান্ত হয়েছে 789 জন। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন 94 জন। গত 24 ঘন্টায় 16 জন নতুন রোগী ভর্তি হয়েছে। এছাড়া হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তি বেড়েছে। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। দেশে হামের ভয়াবহতা কোভিডের চেয়েও বেশি। করোনা আক্রান্ত হয়ে 1 থেকে 10 বছর বয়সী 243 শিশু প্রাণ হারিয়েছিল, অথচ হাম আক্রান্ত হয়ে সারা দেশে এরই মধ্যে মারা গেছে 700 শিশু। বিশেষজ্ঞরা বলছেন, টিকা দেয়া হলেও কার্যকারিতা কম। মা ও শিশুর পুষ্টিহীনতার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি বলে মনে করেন তারা। রাজধানীর শিশু হাসপাতালের বিছানায় 8 মাসের হাসান আলী। হামে আক্রান্ত হওয়ার পর প্রায় সুস্থ হয়ে গিয়েছিল শিশুটি। এরই মধ্যে বেড়েছে শ্বাসকষ্ট, ধরা পড়েছে নিউমোনিয়া। হামের লেগা কোনোটা না, এখন হইলে গিয়া নিউমোনিয়া আর শ্বাসকষ্ট, এই 2টা সমস্যা আর কি। রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি অধিকাংশ শিশুই হামের পর নিউমোনিয়ায় আক্রান্ত। 1.5 মাস বয়সী জাবের ও 4 মাস বয়সী মুনতাসিরের মতো এমন অনেক শিশুই শ্বাসকষ্ট ও নিউমোনিয়া জটিলতায় চিকিৎসা নিচ্ছে। চিকিৎসকরা বলছেন, আক্রান্তদের বড় অংশই পর্যাপ্ত বুকের দুধ পায়নি। বুকের দুধ পাইতো না, তো তার জন্য ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে লেট্টোজেন আনছিলাম। এখানে আনার পর বলতেছে যে হাম হয়েছে, প্লাস নিউমোনিয়া ধরা পড়ছে আর কি। গুঁড়া দুধ বলতে দুধ খাওয়াইছি, এরকম বুকের দুধ খাওয়াইছি, এর ভিতরে আলাদা আর কি একটু খাবার খাওয়াইছি। চলতি বছরের জানুয়ারি থেকেই শিশু হাসপাতালে বাড়ছে হামের রোগী। মে মাসে ভর্তি ছিল 499 জন, আর জুনের প্রথম 20 দিনেই ভর্তি হয়েছে 357 শিশু। আক্রান্তদের বড় একটি অংশেরই বয়স 6 মাসের কম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে হামে আক্রান্তের সংখ্যা প্রায় 1 লাখ, আর মৃত্যু ছাড়িয়েছে 700। অথচ করোনায় দেশে 0 থেকে 10 বছর বয়সী শিশুদের মৃতের সংখ্যা ছিল 243। প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে গত এপ্রিল মে মাসে জাতীয় হাম রুবেলা টিকাদান কর্মসূচি চালানো হয়।
তবে বিশেষজ্ঞরা বলছেন টিকার কার্যকারিতা ও ৯৫% কাভারেজ নিয়ে প্রশ্ন রয়েছে। আর চিকিৎসকরা বলছেন নতুন করে নয়, বরং হাম পরবর্তী জটিলতা নিয়েই বেশি ভর্তি হচ্ছে শিশুরা। এগুলো হাম জটিলতা নিয়ে আসতেছে এবং নিউমোনিয়া এবং এদের মৃত্যু রেট কিন্তু বেশি হবে। হাম হওয়ার পরেও 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। এই 4 থেকে 6 সপ্তাহের মধ্যে কিন্তু আবার অন্য সমস্যা হতে পারে। প্রত্যেক দিন নতুন রোগী হচ্ছে, তার মানে হলো যে এই রোগীগুলো যেখান থেকে আসছে, যে এলাকা থেকে, যে পাড়া মহল্লা থেকে, সেই পাড়া মহল্লায় 95% রোগীকে টিকা দেওয়ার যে টার্গেট, সেই টার্গেটটা পূরণ হয়নি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে মাতৃপুষ্টি ঘাটতি এবং পর্যাপ্ত বুকের দুধ না পাওয়া অনেক শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে, ফলে টিকা নেয়ার পরেও ঝুঁকিতে রয়ে যাচ্ছে অনেকে। মার যে প্রত্যেকদিন খাদ্য, সেই খাদ্য সুষম এবং তার যে চাহিদা, সেই পরিমাণ খাদ্য যদি মা না খায় তাহলে মায়ের দুধ তৈরি কম হবে। বাচ্চা যদি খুব অপুষ্ট থাকে তাহলে তাকে টিকা দেওয়ার পরেও তার যে প্রোটেক্টিভ অ্যান্টিবডি, যে অ্যান্টিবডি পরিমাণ সেই পরিমাণ হলে সংক্রমণ হবে না, সেইটা হয়তো তাদের হচ্ছে না। হামের প্রাদুর্ভাব ঠেকাতে টিকাদান কর্মসূচির পরিধি আরও বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ শিশুদের বিশেষ নজরদারিতে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের 1 মাসের বেশি সময় পার হলেও এখনও চালু হয়নি ক্ষতিগ্রস্ত জরুরি অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ ওয়ার্ড। বর্তমানে সাধারণ অপারেশন থিয়েটারে চলছে শিডিউল ও জরুরি ওটি সেবা। অপারেশনের জন্য দিনের পর দিন নিরুপায় হয়ে হাসপাতালে থাকতে হচ্ছে অনেক রোগীকে। কারো আবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিড়ম্বনার শিকার হচ্ছেন স্বজনরা। সম্ভব ইনশাল্লাহ এটাকে আমরা পুনরায় প্রতিস্থাপিত করব। আর যা ময়লা টয়লা আছে আমি এখনই নির্দেশ প্রদান করে যাব আগামীকালের ভিতরে সমস্ত ফ্লোর পরিষ্কার করার জন্য। গত 20 মে আগুনে পুড়ে যাওয়া খুলনা মেডিকেলের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তবে এরই মধ্যে 1 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও চালুই হয়নি হাসপাতালটির জরুরি অপারেশন থিয়েটার। সেদিনের আগুনে এই বিভাগের পাশে স্টোর রুমে রাখা বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় জরুরি ওটি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ড। জরুরি ওটি সেবা বন্ধ থাকায় চাপ বেড়েছে সাধারণ ওটিতে। একই কক্ষে চলছে একাধিক অপারেশন। অভিযোগ আছে শিডিউল নিয়েও হিমশিম খেতে হয় রোগীর স্বজনদের। অপরদিকে পোস্ট অপারেটিভ ওয়ার্ড চালু না হওয়ায় অপারেশনের পর রোগীদের রাখতে হচ্ছে আইসিইউ এর মধ্যকার 6টি বেডে। পরবর্তীতে জ্ঞান ফিরলেই পাঠিয়ে দেওয়া হয় ওয়ার্ডে। পোস্ট অপারেটিভের নিয়ম অনুযায়ী পেশেন্ট কামরাউন্ডে না আসা পর্যন্ত বা কোনো পেশেন্টের ক্ষেত্রে 4 ঘন্টা 5 ঘন্টাও রেখে দিতে হয় অনেক সময়। তো এখন যেহেতু 6টা বেড, সেহেতু ওই পুরো সময়টা রাখা পসিবল হচ্ছে না। ইমার্জেন্সি ওটি করতে যেয়ে আমাদের শিডিউলটির সংখ্যা কমে যাচ্ছে। এই রুগী একটু ভোগান্তিটা হচ্ছে যে রুগীর, তবে আমরা সম্পূর্ণভাবে আগে যেমন 100% পাচ্ছিলাম ইফোর্টটা, সেই ইফোর্টটা 50% কমে গেছে। এমন পরিস্থিতিতে অর্থোপেডিক্স এবং সার্জারি বিভাগের অনেক রোগী হাসপাতালের বেডে শুয়ে অপারেশনের জন্য অপেক্ষায় রয়েছেন। এছাড়া কিডনি বিভাগ, গাইনি সহ বিভিন্ন ওয়ার্ডে অপারেশনের জন্য প্রহর গুনছেন কয়েকশো রোগী। 4 সপ্তাহ মতো এখানে আসি, এখন এই রিপোর্ট সব কমপ্লিট করেছি, এখনো বলে নাই যে কবে অপারেশন হবে। 19 দিন আইসা তা ডাক্তার আনো কোনো করিনি যে কবে অপারেশন করব কি করব না, এই আনো কইনি। আমি একাই কামাই করি, আমি এই জায়গায় 15 দিন আসি, এই জায়গায় আমার খুব কষ্ট আছে। হাসপাতাল পরিচালকের দাবি, অগ্নিকাণ্ডের পর ঈদের ছুটি ও টেন্ডার প্রক্রিয়ার জটিলতায় সংস্কার কাজ শুরু হতে বিলম্ব হয়। বর্তমানে কাজ চলমান থাকলেও কবে নাগাদ জরুরি ওটি চালু হবে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। খুব বেশি তাড়াহুড়ো করা যাচ্ছে না, এই কারণে যে আগের যে লাইনটা আছে সেটাতে লিক আছে কিনা সেটা ওনাদের অ্যাসেসমেন্ট আছে, এটা একটু দেখবে। আর তাড়াহুড়ো করতে গেলে যদি দেখা যায় যে করে দিল, আবার পরবর্তীতে চালু করতে গিয়ে যে আবার কোনো দুর্ঘটনা হয়, সেটা যেন না হয়, অর্থাৎ সেফলি যেন আমাদেরকে হ্যান্ড ওভার করে এই বিষয়টা। হাসপাতালটিতে প্রতি মাসে গড়ে 1200 জন রোগীর অস্ত্রোপচার হতো। এর মধ্যে 700 জনের অপারেশনই হতো জরুরি ওটিতে। বর্তমানে সেই সংখ্যা কমেছে 1/3 বেশি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সীমান্তে অব্যাহত বিএসএফ এর পুশিং চেষ্টা।
তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে ঠেলে পাঠানোদের ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি জানায়, শুক্রবার রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে 8 থেকে 10 ভারতীয় নাগরিককে বাংলাদেশ ভূখণ্ডে পৌঁছানোর চেষ্টা করে বিএসএফ। রাতের অন্ধকারে সিকিউরিটি লাইট বন্ধ করে সীমান্তে ভুক্তভোগী ভারতীয় নাগরিকদের এপারে পৌঁছানোর চেষ্টা করা হয়। এ সময় টহলরত বিজিবি সদস্য ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের প্রচেষ্টা প্রতিহত করে। এদিকে পুশিন ঠেকাতে জেলার বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। কুমিল্লার হোমনায় গ্রামের বাড়িতে সমাহিত করা হলো লক্ষ্মীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত মা ও 3 মেয়ের মরদেহ। শুক্রবার রাতে লটিয়া ঈদগাহ মাঠে তাদের জানাজা হয়। এরপর পটিয়ায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে লক্ষ্মীপুরে প্রথম জানাজা শেষে 4 জনের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়িতে। এ সময় তৈরি হয় শোকাবহ পরিবেশ, স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠে চারপাশ। জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় এই নৃশংস হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। মাত্র 9 মাসেই 100 খুন। কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ ও নারী শিশু নির্যাতন সহ অন্যান্য অপরাধও। সবশেষ গেল 3 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা শঙ্কা। অভিযোগ উঠেছে, অনেক আলোচিত ঘটনা তদন্তেও নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। কার্যকর তদন্ত ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি সচেতন মহলের। প্রায় 4.5 মাসেও কুমিল্লার হোমনায় আলোচিত একই পরিবারের 3 জনকে হত্যার রহস্যের জট খোলেনি। একই উপজেলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের 2 মাস পরেও মূল অভিযুক্ত ধরাছোঁয়ার বাইরে। অন্যদিকে 8 মাস ধরে তদন্তের অপেক্ষায় নগরীর রেসকোর্সে হত্যার শিকার মিলন আক্তারের পরিবার। পুলিশের তথ্য মতে গেল বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত 9 মাসে জেলায় খুনের ঘটনা ঘটেছে 100টি। এই সময়ে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে 110টি, নারী ও শিশু নির্যাতনের অভিযোগ 221টি। প্রথম 6 মাসের তুলনায় শেষ 3 মাসে খুন ও ধর্ষণ সহ বেড়েছে অন্যান্য অপরাধ, বিশেষ করে পারিবারিক সহিংসতা, ধর্ষণ, হত্যা এবং সংঘবদ্ধ অপরাধের ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। অপরাধ যারা করে তারা উৎসাহিত হয়ে গেছে, কারণ যে তারা ধরা খাচ্ছে না। পুলিশ প্রশাসনের কথা পাবলিক মানতেছি না। আইন শৃঙ্খলার অবস্থিতি খুবই খারাপ, বিশেষ করে যেগুলা বিচার পাচ্ছে না, বিচার না পাওয়ার পরে যারা অপরাধী তারা এটা আরো উৎসাহ জাগে। পুলিশের দাবি, অপরাধীদের ধরলেও বিভিন্ন উপায়ে বেরিয়ে আসছে তারা। তবে অপরাধ দমনে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা, মত বিশ্লেষকদের। আমরা ধরতেছি, আমরা মামলায় চালান দিচ্ছি, আবার আইনে ফাঁকা করতে বেরিয়ে আসে। এখন এটা আসলে আমাদের পুলিশের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং এবং কষ্টের হয়ে যায়। হেবিচুয়াল যারা, তাদেরকে আমরা গ্রেপ্তার করে আমরা তো বিচারের জন্য পাঠাই দিই। আর নতুন যে কিশোর গ্যাং, এদের উপদ্রবটা বাড়ছে, এদের জন্য আমরা কাজ করতেছি এবং এরা আমাদের নির্মূল করা সম্ভব না, আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি। আমাদেরকে দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, প্রসিকিউশন, নির্বাহী বিভাগ সকলে মিলে আমরা চাই দেশটি ভালো থাকুক। পুলিশ অপরাধে না ধরলে অপরাধী তো বুক ফুলিয়ে দাপট দেখিয়ে সে চলবেই। অপরাধের ঘটনা নিয়ে কথা বলেন স্থানীয় সংসদ সদস্য। আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রশাসনের কারো কারো প্যাট্রোনাইজেশনে এই ঘটনাগুলো ঘটে এবং তারা এতই বেপরোয়া যে কোনো লোককে ধরে ওপেন এইসব মাদক ঢুকিয়ে দিয়ে তাকে নাজেহাল করে অর্থ আদায় করে। মাত্র 9 মাসেই শতাধিক খুন, ধর্ষণের ঘটনা স্বাভাবিক কোনো পরিস্থিতির লক্ষণ নয় বলে মনে করছেন আইন বিশ্লেষকরা। বলছেন, এসব অপরাধ প্রবণতা ঠেকাতে কার্যকর তদন্ত, দ্রুত বিচার নিশ্চিত ও কঠোর আইন প্রয়োগে এখন কুমিল্লাবাসীর প্রত্যাশা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।
প্রধানমন্ত্রী চীন সফরের ফলে আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, যার ফলে বাণিজ্য ঘাটতি হ্রাস পাবে, এমন মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট আইনজীবী সমিতির নবীন বরণ ও কর্মশালা অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, চীনে রপ্তানি বাড়ানোর জন্য বাংলাদেশে তাদের বিনিয়োগ আকর্ষণ করতে হবে। চীনে 800 একরের শিল্প পার্ক স্থাপন করা হচ্ছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। এছাড়া চীন মিয়ানমার করিডোরে বাংলাদেশ যুক্ত হলে 24 ঘন্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে, ফলে বিনিয়োগ বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক বিবেচনায় কাউকে স্থান দেয়া হয়নি, নিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের থেকে চীনে রপ্তানি বাড়ানোর জন্য আমাদের যে স্ট্র্যাটেজি, চীন ইতিমধ্যে কিন্তু আমাদের সব পণ্যে শুল্কমুক্ত করে দিয়েছে, জিরো ডিউটি। সুতরাং আমাদের কাছে একটাই সম্ভাব্য উপায়, যে উপায়টা আমরা অবলম্বন করতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে বেশি বেশি করে চাইনিজ বিনিয়োগ আকর্ষণ করা। পঞ্চগড়ের শালবাহান বাজার পুরোটাই সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। মনপ্রতি মরিচ কিনতে কৃষকের কাছ থেকে অতিরিক্ত কয়েক কেজি মরিচ আদায় করেন ব্যবসায়ীরা, সে সাথে দাম নির্ধারণ করেন ইচ্ছে মতো। কেউ প্রতিবাদ করলে পণ্য ক্রয় বন্ধের হুমকি দেওয়া হয়। সম্প্রতি কৃষি বিপণন অধিদপ্তর অতিরিক্ত মরিচ আদায় বন্ধে হাটে মাইকিংও করে, তবে বন্ধ হয়নি সিন্ডিকেটের দৌরাত্ম্য। সর্বোত্তরে জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সবচেয়ে পুরনো হাট শালবাহান বাজার। সপ্তাহে 2 দিন লাল মরিচে ছেয়ে যায় এই হাট। উপজেলার 7 ইউনিয়নের কৃষকরা এখানে আসেন কষ্টের ফসল বেচতে। ভিড় থাকে ফরিয়াদেরও। তবু মরিচ বিক্রির পর চাষিরা হাসি মুখে নয়, বাড়ি ফেরেন ক্ষোভ নিয়ে। 40 কেজিতে 1 মণ হলেও এই হাটে সেই হিসেবের বালাই নেই। মণ প্রতি 1 থেকে 6 কেজি পর্যন্ত মরিচ বেশি নেন ব্যবসায়ীরা। এতে প্রতি মণেই লোকসান গুনতে হয় কৃষককে। শুধু ওজনে ঠকানোই নয়, হাটে মরিচের দাম নির্ধারণের একচেটিয়া নিয়ন্ত্রণও গুটি কয়েক ব্যবসায়ীদের হাতে। শালবাহান হাটে কোনো বাইরা বাড়ি ঢুকলে ওই দিন দাম দেয় বাড়াইয়া, ওই দিন 200-300, ওই যে সামনের হাটে 300 টাকা করেছিল, বাইরা বাড়ি ঢুকছিল। এই যে আজকে আসে নাই, আজকে 250। বাজারটা উঠানামা করে, কেন যে এটা করে সেটা তো বুঝতে না। সাধারণ কৃষি মনে 1 কেজি করে আর ফাও বাইরে এখানে পাইকারগুলাই করে। গত হাটে গেছিল 300-310, আজকে হঠাৎ করে 60-70। এটা মনে করেন যে বাইরের পার্টি হয়তো দাবায় থাকে, সিন্ডিকেট ভাবে চলে এরা। হাটে বিক্রি করতে আনলে মনে 2 থেকে 2 কেজি বেশি নেয়, এটা তো কৃষকের অনেক লস। সকালে মরিচের দাম এক, আবার বেলা গড়ালে বিকয় ভিন্ন দামে। চাষিরা প্রতিবাদ করলে মরিচ কেনা বন্ধের হুমকিও দেন ব্যবসায়ীরা। কয়েকজন ব্যবসায়ী প্রতি মনে পণ্য বেশি নেওয়ার বিষয়টি স্বীকারও করেন। পরিবর্তন শুধু স্বর্ণের দোকানে হবে, এদিকে হবে না। আপনি কাঁচামাল আনবেন, 1 মণ পেঁয়াজ বেচলে 2 কেজি দিতে হবে। 40 মণ হচ্ছে বা এটা কেউ নিচ্ছে না, যেটা সবাই এখানে থেকে যেটা নিয়ম চলছে আমরা এইভাবেই নিচ্ছি। সিন্ডিকেটের কিছু নেই, বাজারে এটা নুকা রাখতে কেউ পারবে না। কালকে ভুটকি বাড়ি হাটে মাল কিনছি আমরা 70 টাকা, আজকে 80 টাকা কিনলাম, এখন আমরা বেচতে পারতেছি না। উনি তো ঢাকার বাড়ি, উনি নিবে না মালটা। আমরা মনে 1 কেজি নেই, আমরা কিন্তু আবার মনে 1 কেজি মহাজনকে দিয়ে দিই। আমাদের মনে করি মরিচটা কেনার পরে ঢাললে ওখানে বিচি বোটা বাইর হয়, তাতে 1 মণ মরিচে 1 কেজির বেশি নষ্ট হয়ে যায়। বিচি বোটা ময়লা এগুলো তো আমাদেরকে পরিষ্কার করে দিতে হয় মহাজনকে। বিষয়টি জানাজানির পর ওজনের অতিরিক্ত পণ্য আদায় বন্ধে হাটে মাইকিং করেছে কৃষি বিপণন অধিদপ্তর। সিন্ডিকেট বন্ধেরও আশ্বাস দিলেন ইউএনও। 3 জন ব্যক্তিকে আমরা মনে করছি যে আইডেন্টিফাই করতে পারছি। হাতে নাতে ধরতে পারলেই আমরা ব্যবস্থা নিব, হাতে নাতে না ধরতে পারলে মোবাইল কোড করা সম্ভব না। এজন্য আমরা একটু অপেক্ষা করতেছি যে ওনাকে যাতে আমরা যে 41 কেজিতে হচ্ছে 1 মণ হিসেবে মালামাল কিনতেছে এটা ধরতে পারি। কৃষকরা বলছেন আশ্বাস তারা আগেও পেয়েছেন, তবে বদলায়নি কিছু। তাদের দাবি একটাই, এবার যেন হাটে বন্ধ হয় সিন্ডিকেটের কারসাজি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ডিজিটাল মাধ্যমে দানের টাকা নেয় এবার রীতি ভেঙে 3 মাসের পরিবর্তে 6 মাস পর খোলা হলো কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দান বাক্স। 13টি লোহার সিন্দুক থেকে পাওয়া গেছে 43 বস্তা টাকা, আছে বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। এরপর শুরু হয় টাকা গণনা। এখন পর্যন্ত 7.5 ঘন্টায় রেকর্ড ভেঙে মিলেছে 12,40,00,000 টাকা। এ যেন টাকার খনি। বড় বড় লোহার সিন্দুক খুলে বের করা হচ্ছে বস্তা ভর্তি টাকা।
বহু বছরের রীতি ভেঙে এবার 3 মাসের বদলে 6 মাস পর খোলা হলো কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্স। একে একে খোলা হয় 13টি লোহার দানবাক্স। বের করা হয় দেশি বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার। সময় ভালো লাগে, মন খারাপ থাকলে আসি, ভালোই লাগে, খারাপ লাগে না। আমাদের সঙ্গে অনেক কিছু শুনছি, জানছি, দেখার একটা ইন্টারেস্ট ছিল। একে একে 34 বস্তায় ভরে যায় দানবাক্সের টাকায়। এরপর নেওয়া হয় মসজিদের দ্বিতীয় তলায়। সেখানে শুরু হয় গণনা। সাধারণ শিক্ষার্থী ও রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ গণনার কাজে অংশ নেয় 6 শতাধিক স্বেচ্ছাসেবী। নির্ভুলভাবে হিসাবের জন্য ব্যবহৃত হয় ইলেকট্রনিক মেশিন। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, ব্যাটালিয়ন, আনসার সহ শতাধিক নিরাপত্তা কর্মী কাজ করতেছে। মনের আশা পূরণে দেশ বিদেশের বহু মানুষ এই পাগলা মসজিদে দান করে থাকেন। এবার প্রথমবারের মতো ডিজিটাল মাধ্যমেও অনুদান জমা দেওয়ার সুযোগ রাখা হয়। এই পাগলা মসজিদে বিভিন্ন মানুষ থাকে, মানুষ আসে। তো আমরা আজকে আসছি। জেলা প্রশাসক জানালেন, দান থেকে প্রাপ্ত অর্থ প্রথমে রূপালী ব্যাংকের মসজিদ অ্যাকাউন্টে জমা করা হবে। পরে সেগুলো ব্যবহার করা হবে সামাজিক ও মসজিদ মাদ্রাসার উন্নয়নের কাজে। পাগলা মসজিদের জমাকৃত তহবিল থেকে কমপ্লেক্সের মাদ্রাসার 130 জন এতিম ও অসহায় ছাত্রদের জন্য যাবতীয় খরচ বহন করা হয়। 25 জন কর্মচারী, 10 জন আনসার সদস্যদের বেতন প্রদান করা হয়। মসজিদের বিদ্যুৎ বিল এবং মসজিদের উন্নয়ন খাতে ব্যয় করা হয়। এছাড়াও জমাকৃত টাকার লভ্যাংশ হতে কিশোরগঞ্জ জেলার দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য অনুদান প্রদান করা হয়। এর আগে গত বছরের 27 ডিসেম্বর খোলা হয় মসজিদের দান বাক্সগুলো। সেবার প্রায় 11,78,48,538 টাকা নগদ অর্থ সহ মেলে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার। শামস তাবরিদ উচ্ছ্বাস, যমুনা নিউজ। পেশাগতভাবে মানুষের পরিচয় থাকলেও বাস্তব জীবনে মনুষ্যত্বই সবাইকে পরিচিত করে তোলে। নরসিংদীতে এর ব্যত্যয় ঘটিয়ে এক দিনমজুর কর্তৃক কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার মতো অমানবিক কাণ্ডে নেট দুনিয়া তোলপাড়। ঘটনার পর 3 জনের নামে মামলা করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে প্রধান অভিযুক্তকে। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। জড়িতদের শাস্তির পাশাপাশি এসব প্রাণীর স্বাভাবিক নিরাপত্তা নিশ্চিতের দাবি উঠেছে। মানুষের নিষ্ঠুরতার শিকার একটি নির্বাক প্রাণ। গেল বুধবার নরসিংদী সদরের নাগরিয়াকান্দি ব্রিজের ওপর থেকে গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেয়া হয় একটি কুকুরকে। এমন নির্মম ঘটনায় মানবিকতা নিয়েই এখন প্রশ্ন উঠেছে। স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকালে প্রতিবেশী খালার পালিত কুকুরকে গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেয় দিনমজুর মোহাম্মদ আলী। এমন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়। এরপরই অমানবিক এই কাণ্ডে হৃদয় ব্যথিত হয় নানা শ্রেণী পেশার মানুষের। বিষয়টি অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে অভিযুক্ত মোহাম্মদ আলীর বিচার দাবি করেন তারা। যদি পাগল না হয়, সুস্থ একটা কুকুরকে যে কোনো মানুষ হত্যা করতে পারে না, তার কোনো অধিকার নাই। গলা চিট বেঁধে ফেলা দিয়েছে, এটা বিরাট অন্যায় করছে। আমার জীবনে পান আছে, কুকুরে পান আছে, আমার মারলে লাগবো, কুকুরে তো মারলে লাগবে, ঠিক না? তাহলে আমি মানুষ হিসাবে আমাকে দেখে অনেক ছোট ছোট কাজ করছি। তবে অভিযুক্ত মোহাম্মদ আলীর স্ত্রীর দাবি, নিজের ইচ্ছায় কুকুরটিকে হত্যা করা হয়নি। প্রতিবেশী শাহিনারা ও সোহাগ মিয়ার পালিত কুকুর ছিল সেটি। তাদের কথাতেই ব্রিজ থেকে নদীতে ফেলে দেয়া হয় প্রাণীটিকে। সব দোষ ওই খালারটা আমার জামাইরা ফাঁসাইছে। আমার জামাইর কোনো দোষ নাই, আমার বাচ্চারা রেসিং করছে। এদিকে বিষয়টি জানাজানির পর অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। কান ধরেও উঠবোস করানো হয়। মামলা হলে গ্রেফতার দেখানো হয় মোহাম্মদ আলীকে। মামলার বাকি 2 আসামিকে ধরতেও চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মানুষকে নিরুৎসাহিত করার জন্য যখন ভিডিওটা দেখেছি, তখন আমার কাছে মনে হচ্ছে এটা মানুষের মানবিক আচরণ না, এটা একটা হিংস্র চরিত্র আচরণ। সে যেটা করছে, এটা ক্যামেরা বন্দি করছে, এটা একটা মিডিয়াতে প্রকাশ পাই, এত সারা বাংলাদেশে একটা তোলপাড়। জি, জায়গা আমরা ওই যে এসপি স্যারের নির্দেশে তাৎক্ষণিকভাবে এটা অভিযান পরিচালনা করে তাকে পাওয়া গেছে। তার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা নেওয়া দরকার, মামলা নিয়ে আমরা আদালতে প্রেরণ করছি। আর বাকি আসামিদেরকে আমরা খোঁজ দিচ্ছি। প্রাণীকুলের সবচেয়ে বিশ্বস্ত হিসেবে পরিচিত কুকুর সহ সকল প্রাণীর স্বাভাবিক জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবি সাধারণ মানুষের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।